বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগিব সার্জারির বিখ্যাত বই তাতারিদের ইতিহাস। আজকের ষষ্ঠ পর্ব, তাতারিদের তৃতীয় আক্রমণ। মানকু খান তাতারি সাম্রাজ্যের সম্রাট মনোনীত হওয়ার পর থেকেই প্রথমত আব্বাসি খেলাফতের পতন ও ইরাক আক্রমণের কথা চিন্তা করতে থাকে। এরপর মিশর আক্রমণে চিন্তা করে। মানকু খান শক্তিশালী নিরাপত্তাই সম্রাট, কিন্তু বাহ্যত তাকে তার বড় তিন ভাই সহযোগিতা প্রদান করে, যারা তার স্বপ্ন বাস্তবায়নে ছিল সহযোগী। আরিক বোকা নামক তার এক ভাই তার সঙ্গে সুবিশাল তাতারি সাম্রাজ্য দেখাশোনার জন্য রাজধানী কারাকুরামে অবস্থান করে। আরেক ভাইকে সে চীন, কোরিয়া সহ পূর্ববর্তী অঞ্চলসমূহের দেখাশোনার দায়িত্ব প্রদান করে। এই ভাইয়ের নাম হলো কাবিলা, আর তৃতীয় ভাইয়ের নাম হলো হালাকু। পারস্য ও পারস্যের পার্শ্ববর্তী অঞ্চলসমূহ পরিচালনার দায়িত্ব তাকে প্রদান করা হয়। সেসব অঞ্চল আব্বাসি খেলাফতের মুখোমুখি অবস্থিত। নিঃসন্দেহে ইতিপূর্বে সকলে হালাকু নামটি শুনে থাকবেন। হালাকু রক্তপাতকারী সেই তাতারির নেতা, যার অন্তরে বিন্দুমাত্র মানবতা বোধ ছিল না, মানব রক্ত ব্যতীত যার তৃষ্ণা নিবারিত হতো না। সে ছিল চেঙ্গিস খানের প্রতিচ্ছবি। হালাকু পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম ব্যক্তিদের অন্যতম। হালাকু খানকে পারস্যের নেতৃত্ব প্রদান করা হয়। সে সুবাদে মুসলিম সাম্রাজ্য তার প্রধান চারণভূমিতে পরিণত হয়। সে যাদের হত্যা করেছিল তাদের অধিকাংশই ছিল মুসলমান, আর যাদের অন্তরে সে যন্ত্রণার বীজ বপন করেছিল তারা ছিল মুসলমান। সুবহানাল্লাহ। হালাকুর অন্তরে যে বিদ্বেষ ও ঘৃণা ছিল মুসলিম ভূখণ্ড ধ্বংসের জন্য, তা যেন যথেষ্ট ছিল না। তাই সে মঙ্গল রাজকুমারী তকাজ খানকে বিয়ে করে। ঘৃণা, অবিচার, বিদ্বেষ ও নির্মমতার বিচারে যার অন্তর হালাকুর অন্তরের চেয়েও অধিক রূঢ় ছিল, মোগল দরবারে তার প্রভাব প্রতিপত্তি ছিল অগাধ। উপরন্তু সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল। খ্রিস্ট ধর্মের বেলায় সে যতটা সহিষ্ণু, ইসলামের প্রতি সে ততটাই ছিল ঘৃণাপ্রবণ। এভাবে মুসলিম উম্মাহর মাঝে তাদের ক্রোধ জীবাণু সংক্রমণের জন্য হালাকু খান তার স্ত্রী তগাজ খাতুনের সঙ্গে সঙ্গবদ্ধ হয়। হালাকু খানের লক্ষ্য ছিল সুস্পষ্ট। তার কামনা বাসনা ছিল আব্বাসি খেলাফতের রাজধানী বাগদাদ পতন, এরপর অন্যান্য অঞ্চল। পারস্যের নেতৃত্ব গ্রহণের পর থেকেই হালাকু খান আব্বাসি খেলাফত পতনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। তার সৈন্য সংখ্যা ছিল বিপুল, এত বিপুল সংখ্যক যে মুসলমানদের পক্ষে তাদের প্রতিহত করা অসাধ্য ছিল। হালাকুর বিরোধীরা মুসলমান হলে হালাকুর বিজয় লাভই ছিল পরিস্থিতির দাবি, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় নীতি রয়েছে যা অপরিবর্তনীয় ও অপরিবর্তনীয়। যে ব্যক্তি জয়লাভ করার যাবতীয় উপকরণ গ্রহণ করবে সে কাফের হলেও আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন, আর যে ব্যক্তি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে না সে মুসলমান হলেও পরাজিত হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যে কেউ পার্থিব জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়াতে আমি তার কর্মের ফল দান করি এবং সেখানে তাদের কম দেওয়া হবে না। কাজেই হালাকু খান পার্থিব জীবন কামনা করেছিল এবং তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছিল, তাই সে দুনিয়ার অংশ পরিপূর্ণ লাভ করেছিল। তাকে এ থেকে সামান্য কম দেওয়া হয়নি। আব্বাসি খেলাফত পতনে হালাকু খানের পদক্ষেপ। হালাকু খান 649 হিজরিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে ও দৃঢ়প্রত্যয়ী হয়ে তার কাজ শুরু করে। সে প্রত্যেক কাজ ধৈর্য, সহনশীলতা ও ধীরস্থিরভাবে করত। কাজেই আব্বাসি খেলাফতের প্রতি প্রচণ্ড ঘৃণাবোধ, তা ধ্বংস করার প্রতি তীব্র বাসনা, আব্বাসীয়দের ধন সম্পত্তির লোভ, বিপুল সৈন্য এবং বাহ্যত আব্বাসীদের চেয়ে অধিক রণকৌশলী হওয়া সত্ত্বেও আব্বাসি খেলাফতের বিরুদ্ধে হুট করে যুদ্ধে অবতীর্ণ হয় না, বরং 649 থেকে 654 হিজরি পর্যন্ত দীর্ঘ 5 বছর ধৈর্য ধারণ করে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। আসুন হালাকু খানের যুদ্ধের প্রস্তুতি ও পদক্ষেপ সমূহের প্রতি একটু দৃষ্টিপাত করি। হালাকু খান সমন্বিতভাবে প্রধান 4টি পদক্ষেপ গ্রহণ করে। এই পদক্ষেপ সমূহ আব্বাসি খেলাফতের বিরুদ্ধে বিজয়ের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। এগুলো ছিল যুদ্ধে অবতীর্ণ হওয়ার পূর্ব পদক্ষেপ। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব প্রস্তুতি মুসলিম অমুসলিম সবার চোখের সামনে গ্রহণ করা হয়েছিল।
প্রথম পদক্ষেপ অবকাঠামোর উন্নয়ন। অবকাঠামোর উন্নয়ন আমলি প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষা ও রসদ যোগানো। 1. হালাকু খান ইরাক থেকে চীন পর্যন্ত দীর্ঘ অঞ্চল জুড়ে সর্বত্র এই উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করে। তবে সে তাজিকিস্তান, আফগানিস্তান ও পারস্যের অনুকূল ও প্রতিকূল পরিবেশ বিবেচনা করে বিপুল সংখ্যক তাতারি সৈন্য প্রস্তুতির পদক্ষেপে অগ্রসর হয়। 2. হালাকু খান প্রতিমধ্যে যেসব নদী অবস্থিত, বিশেষত সাইহুন ও জাইহুন নদীর উপর সেতু নির্মাণ করে এবং সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সেনা মোতায়েন করে। শুধু তাতারিদের গমনাগমনের জন্যই এসব সেতুপথ খুলে দেওয়া হতো। 3. হালাকু খান নিরোধ সরঞ্জামাদি চীন থেকে বাগদাদ নিয়ে যাওয়ার জন্য বিপুল সংখ্যক কুলি প্রস্তুত করে। এ কারণেই এত বিপুল সরঞ্জামাদি অতি অল্প সময়ে এত দূরে নিয়ে যাওয়া সম্ভব হয়। 4. তাতারি বাহিনীর সবাই যেন নির্বিঘ্ন আকস্মিক আক্রমণ ও লুটতরাজ থেকে নিরাপদে থাকে, সে লক্ষ্যে হালাকু খান প্রতিটি শহর ও পথিমধ্যের ঘাঁটিসমূহে নিজ আধিপত্য বিস্তার শুরু করে। 5. হালাকু খান একটি অদ্ভুত বস্তুর পদক্ষেপ গ্রহণ করে। সত্যি এতে তার প্রখর মেধা ও বিচক্ষণতা প্রমাণ মেলে। তা হলো সে বাগদাদ থেকে চীন পর্যন্ত সুদীর্ঘ পথের গাছপালা কাটার উপর নিষেধাজ্ঞা জারি করে, যাতে তাতারি বাহিনীর বিপুল সংখ্যক সওয়ারি এবং যুদ্ধের সরঞ্জামাদি বহনকারী জন্তুসমূহ খাদ্যাভাব মুক্ত থাকে। ফলে সওয়ারির খাবার বহন করার প্রয়োজন পড়ে না এবং হঠাৎ খাদ্য সংকটের শঙ্কা থেকেও মুক্ত থাকে। চলন্ত গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ার চেয়েও বিপজ্জনক হলো বাহন জন্তুর খাদ্য ফুরিয়ে যাওয়া, কারণ পেট্রোল ফুরিয়ে গেলে গাড়ি অক্ষত থাকে, পক্ষান্তরে খাবার ফুরিয়ে গেলে বাহন জন্তু মৃত্যুর করে ধরে পড়ে। দ্বিতীয় পদক্ষেপ রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ। বৃহৎ বিজয় সাধনের লক্ষ্যে তাতারিরা পার্শ্ববর্তী শক্তিশালী দেশসমূহের সঙ্গে কতিপয় রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ হওয়ার ইচ্ছা করে। এতে তাতারি রাজনীতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়, যা ইতিপূর্বে দেখা যায়নি। যেহেতু এই দ্বিতীয় পদক্ষেপটি তাতারি রাজনীতির জন্য বড়ই ভয়াবহ ছিল, তাই মানকু খান নিজেই স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব পালনের জন্য দাঁড়িয়ে যায়। এক্ষেত্রে হালাকু খানের কোনো এখতিয়ার রাখা হয়নি, যদিও তৎকালের সময়ে হালাকু খানের মতামতই সর্বাধিক গৃহীত হতো। 1. মানকু খান ফ্রান্সের রাজা লুইস তাসের পক্ষ থেকে 651 হিজরিতে একটি চিঠি পায়। লুইস মুসলমানদের বিরুদ্ধে তাতারিদের সহযোগিতা পাওয়ার বিষয়ে তখনও নিরাশ হয়নি। ঠিক 648 হিজরিতে মানসুরের যুদ্ধে মুসলমানদের কাছে পরাজয় বরণ করার কারণে স্বভাবতই তার ভেতরে ক্রোধ দানা বেঁধেছিল। তখন ফ্রান্সের রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম রুব্রুক। দুই দেশের মধ্যে সংলাপ শুরু হলেও অতি দ্রুত তা ব্যর্থ হয়, কারণ মানকু খান দিলদরিয়া মানুষ ছিল না এবং এতটা রাজনৈতিক দূরদর্শীও ছিল না, যা চুক্তি রক্ষার জন্য জরুরি। সে পাশ্চাত্যের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বুঝত না এবং বুঝত না পাশ্চাত্যের রাজনৈতিক পেচ। উত্তম কলাকৌশল প্রয়োগ করে কথাও বলতে পারত না, জানত না স্বার্থ কিভাবে হাসিল করতে হয়। সেই ইউরোপীয় কপটতা কিংবা ইউরোপীয় মুস্কি হাসির আড়ালে লুকিয়ে থাকা বিদ্বেষ সম্বন্ধে কিছুই জানত না। সে ছিল একজন সহজ সরল স্পষ্টভাষী। মানকু খান আলোচনা শুরুতে বলে, গোটা বিশ্বে তিনি ছাড়া অন্য কোনো রাজা থাকতে পারবে না এবং কেউ তার সমকক্ষ থাকবে না। একমাত্র তার অনুসারী পৃথিবীতে থাকতে পারবে। তারাই তার সাথী সঙ্গে বিবেচিত হবে, যারা তার অন্ধ অনুসরণ করবে এবং তার নেতৃত্ব ও আনুগত্যের কথা ঘোষণা করবে। পক্ষান্তরে যারা তার বিরুদ্ধে যুদ্ধ করবে কিংবা তার আনুগত্য প্রদর্শন করবে না, তাদের সঙ্গে তার কোনো সংলাপ চলবে না। তারা তার শত্রু বলে বিবেচিত হবে। যুদ্ধ ও ধ্বংসই তাদের একমাত্র পরিণাম। এটি ছিল খুব সহজ রাজনীতি, একনায়কতন্ত্রের রাজনীতি। তিনি বিশ্বকে দুটি সাম্রাজ্যে বিভক্ত করেন, 1 শত্রু সাম্রাজ্য, 2 মিত্র সাম্রাজ্য। ফ্রান্সের রাজা স্বভাবতই তাই এই শর্ত প্রত্যাখ্যান করে। এই কারণেই তাতারি ও পশ্চিম ইউরোপের মধ্যকার প্রথম সংলাপ ব্যর্থতায় পর্যদুস্ত হয়। 2. আনুগত্য প্রদর্শনে অস্বীকৃতি জ্ঞানপূর্বক যখন পশ্চিম ইউরোপের খ্রিস্টান ও রাজা বাদশারা মানকু খানকে সহযোগিতা প্রদানে অস্বীকৃতি জানালো, তখন অন্যান্য রাজা বাদশাহ
এই প্রস্তাব গ্রহণ করল। খ্রিস্টান রাজ্য আর্মেনিয়ার রাজা হাইতুম মানকু খানের শর্ত মেনে নিয়ে তার সঙ্গে জোট বাঁধলেন। তিনি তাতারিদের ক্ষমতা সম্পর্কে সম্যক অবগত ছিলেন, কারণ ইতিপূর্বে তাতারি সম্রাট চেঙ্গিস খান ও উকিতাই এর যুগে তাতারিদের হাতে তার সাম্রাজ্য বিধ্বস্ত হয়েছিল। তিনি এই কথাও জানতেন যে কোনো অবস্থাতেই তার দুর্বল সাম্রাজ্য তাতারি সাম্রাজ্যের মোকাবেলা করতে পারবে না। আর্মেনিয়া সাম্রাজ্যের আয়তন হলো 30,000 বর্গ কিলোমিটার। উপরন্তু আর্মেনিয়ার রাজা জানত তার সাম্রাজ্য একদিক থেকে তাতারিদের কারণে অবরুদ্ধ, অন্যদিকে মুসলমানদের কাছে অবরুদ্ধ। মুসলমানদের সঙ্গে তাদের বিরোধ দীর্ঘদিনের। মুসলমানদের আক্রমণ করার জন্য এবং আব্বাসি খেলাফত ধ্বংস করার জন্য তার অন্তর অস্থির হয়েছিল। কাজেই সে যদি আজ তাতারিদের বশ্যতা মেনে না নেয়, কাল মুসলমানরা তার উপর চড়াও হবে এবং তার সাম্রাজ্য ধূলিসাৎ হবে। রাজা হাইতুম এসব কিছু মোগল রাজধানী কারাকুরামে নিজেই মানকু খানের মোকাবেলা করার জন্য করেছিল। সে জেনেছিল মানকু খান রাজধানীতে কলা কৌশল আয়ত্ত করেছে। মানকু খান বিশাল বাহিনীর উপস্থিতিতে আর্মেনিয়ার রাজা হাইতুমকে জমকালো সংবর্ধনা জ্ঞাপন করে, তাকে একজন রাজা হিসেবে মূল্যায়ন করে, অনুসারী হিসেবে নয়। যদিও তাদের মধ্যকার চুক্তিনামা ও সংলাপ রাজা ও প্রজা হিসেবে সম্পাদিত হয়েছিল। রাজা হাইতুমকে, যিনি নিজেকে একজন সাধারণ প্রজা হিসেবে মানকু খানের সামনে উপস্থিত করেছেন, জমকালো সংবর্ধনা জ্ঞাপন শেষে মানকু খান বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করে এবং বহু মূল্যবান উপঢৌকন প্রদান করে। এর মাধ্যমে মানকু খান রাজা হাইতুমের আনুগত্য ক্রয় করেছিল। মানকু খান রাজা হাইতুমকে কি কি প্রতিশ্রুতি প্রদান করেছিল? 1. ব্যক্তিগত সম্পত্তির পূর্ণ নিরাপত্তা। 2. সমস্ত খ্রিস্টান গির্জা ও উপাসনালয়ের করের অব্যাহতি। 3. সেলজুক যুদ্ধের সময় মুসলমানরা তাদের যেসব অঞ্চল দখল করেছিল তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। 4. আর্মেনিয়া সাম্রাজ্যকে পশ্চিম এশিয়া বিষয়ক মানকু খানের উপদেষ্টা বানানো। এভাবে আর্মেনিয়ার রাজা তাতারি সম্রাটের নৈকট্য লাভে ধন্য হয়। কিন্তু জিজ্ঞাসার বিষয় হলো, আর্মেনিয়া সাম্রাজ্যের সঙ্গে তাতারিদের বিনয়ের কি লক্ষ্য ছিল? তৎকালীন সামরিক দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি জেনে থাকবেন আর্মেনিয়ার সামরিক শক্তি তাতারি শক্তির দ্বারে কাছেরও ছিল না। তাহলে তাতারি সাম্রাজ্য কেন আর্মেনিয়ার নামক ক্ষুদ্র খ্রিস্টান সাম্রাজ্যের সম্মুখে বিনয়বত হলো এবং নানান প্রতিশ্রুতি প্রদান করলো? পাঠকবৃন্দ এই ঘটনা থেকে খুঁজে পাবে: 1. তাতারি সম্রাট মুসলমানদের যুদ্ধে আর্মেনিয়ার রাজার বিচক্ষণতা ও অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চেয়েছিল, কারণ আর্মেনিয়া ও মুসলমানদের সম্পর্ক দীর্ঘদিনের। মুসলিম সাম্রাজ্য ও তাদের স্বভাব চরিত্র সম্পর্কে আর্মেনিয়া ভালো ধারণা রাখত। আর্মেনীয়রা মুসলমানদের সম্পর্কে তাতারিদের যে তথ্য প্রমাণ করবে, নিঃসন্দেহে তা যুদ্ধে কাজে আসবে। যেমন বর্তমান পরাশক্তি আমেরিকার দুর্বল শক্তি ইংল্যান্ডের সঙ্গে একতা ঘোষণা করে কেবল এই জন্য যে মুসলিম ভূখণ্ড ও বিশেষত ইরাক সম্পর্কে ইংল্যান্ডের জ্ঞান ও অভিজ্ঞতা অনেক। 2. এই সুবিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য তাতারি সম্রাটের অনেক সহযোগিতা প্রয়োজন। সুতরাং নিজ দেশের ওয়াফাদার বিশ্বস্ত সহযোগী বহির্বিশ্বের সহযোগীর চেয়ে উত্তম, কারণ অভ্যন্তরীণ সহযোগী পরিস্থিতির নিয়ন্ত্রণ ও গোত্রীয় দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণে অধিক ক্ষমতাবান হয়। 3. এই পদক্ষেপের মাধ্যমে তাতারি সম্রাট নতুনভাবে খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কের দ্বার উন্মুক্ত করল, কারণ সিরিয়া মিশর বিজয়ের সময় খ্রিস্টানদের প্রয়োজন দেখা দেবে। তাছাড়া ইউরোপ সংলাপে আর্মেনীয় রাজার প্রয়োজন দেখা দিয়েছিল। এত কিছুর পরেও তাতারি সম্রাট জানত খ্রিস্টানদের অন্তরে তাদের প্রতি রয়েছে চরম বিদ্বেষ, কারণ তাতারিরা রাশিয়া ও পূর্ব ইউরোপে খ্রিস্টানদের অকাতরে জবাই করেছিল। এবার জাতীয় স্বার্থে উভয় দল একই প্ল্যাটফর্মে আসার সুযোগ পেয়েছে। 4. আর্মেনিয়া সাম্রাজ্যের সঙ্গে তাতারিদের ঐক্যমত্য মুসলমানদের মানসিকতার উপর এক বড় প্রভাব সৃষ্টি করবে, কারণ তাতারিদের সঙ্গে যুদ্ধ করা এক কথা আর জোট শক্তির সঙ্গে যুদ্ধ করা আরেক বিষয়। বস্তুত আর্মেনিয়ার একাত্মতা যদিও তাতারি শক্তির সামান্যতম শক্তি বৃদ্ধি করেনি, তথাপি জোট শব্দটি মুসলমানদের মাঝে চরম প্রভাব সৃষ্টি করেছিল। 5. এতে আর্মেনিয়ান জোট শক্তির উপর কতিপয় বিপদ আবর্তিত হয়, যে বিপদ
তাতারিদের উপর আবর্তিত হওয়ার কথা ছিল। ফলে এই পদক্ষেপ গ্রহণের ফলে তাতারিদের পরিবর্তে আর্মেনিয়া ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং যে ব্যক্তি বিশ্লেষকের চোখে তাতারি ও আর্মেনিয়ার মধ্যকার সংলাপ পর্যবেক্ষণ করবে, সে দেখতে পাবে যে এতে তাতারিরা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি। মূলত সংলাপ হয়েছিল একজন রাজা যে সবকিছুর মালিক, একজন প্রজা যে কোনো কিছুরই মালিক নয়, এর মাঝে। এই হলো বিশ্ব নেতাদের চরিত্র। তারা ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে নানান প্রতিশ্রুতি প্রদান করে, গুরুত্বপূর্ণ বহু কাজ আঞ্জাম দেওয়ার আশ্বাস প্রদান করে। বিনিময়ে তাদের প্রতিবেশী মিত্র দেশ হওয়া ছাড়া আর কিছুই পাওয়া হয় না। পাশাপাশি কিছু গর্বিত উপাধি পাওয়া যায়, যেমন পশ্চিম এশিয়া বিষয়ক তাতারিদের উপদেষ্টা, মিত্র রাজ্য, মিত্র সাম্রাজ্য ইত্যাদি। উপাধির ফুলঝুরি কখনো ক্ষুধা মেটায় না, হাজারো উপাধি কোনো উপকারে আসে না। বাস্তবতা হলো তাতারি শক্তি যেমন মিত্রের জান্ডা প্রত্যাখ্যান করেছিল, অনুরূপ প্রত্যেক যুগে প্রত্যেক দেশে শক্তিশালীরা দুর্বলদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। অধিকার শক্তি ব্যতীত কখনো আদায় হয় না। তাতারি সম্রাটের এসব প্রতিশ্রুতি পেয়ে রাজা হাইতুম খুশি মনে, আনন্দ চিত্তে, গর্বিত হৃদয়ে উদ্বেলিত হয়ে ফিরে আসেন, কারণ তিনি যুদ্ধ বিগ্রহ থেকে নিজ রাজ্যকে বিরত রাখতে পেরেছিলেন। 3. মানকু খানের আরেক ইচ্ছা এও ছিল যে তিনি সিরিয়ার ক্রুসেড নেতাদের সঙ্গে জোট বাঁধবেন, কারণ আন্তাকিয়া, ত্রিপলি, সিদোন ও হাইফা সাম্রাজ্যের চেয়ে তাদের সাম্রাজ্য বড় ছিল। সিরিয়া ছিল মুসলমানদের তীর্থভূমি, কাজেই তারা সবাই যদি মুসলমানদের উপর আক্রমণ চালায়, তাহলে মুসলমানরা আব্বাসী খেলাফত রক্ষা করতে পারবে না। ক্রুসেড নেতাদের বীরত্ব ও সাহসিকতা বিবেচনা করে মানকু খান ঐক্যের আহ্বান নিয়ে তার নতুন বন্ধু হাইতুমকে পাঠায়, যে তৎকালে এসব অঞ্চলে তাতারি বাহিনীর দূত হিসেবে দায়িত্ব আঞ্জাম দিয়েছিল। ক্রুসেড নেতাদের বীরত্বের দরুন তাতারি সম্রাট মানকু খান তাদের বাইতুল মুকাদ্দাস হস্তান্তর করার প্রতিশ্রুতি প্রদান করে। উল্লেখ্য, সিরিয়ার আইয়ুবী নেতাগণ 626 হিজরিতে বাইতুল মুকাদ্দাসকে ক্রুসেডারদের হাতে অর্পণ করার পর তা 643 হিজরিতে দ্বিতীয়বারের মতো সুলতান সালাউদ্দিন আইয়ুবের হাতে বিজিত হয়েছিল। যেন মানকু খান বাইতুল মুকাদ্দাসের মালিক, যেন বাইতুল মুকাদ্দাস হাদিয়া হিসেবে ক্রুসেডারদের দেওয়ার অধিকার সে সংরক্ষণ করে। এটি হলো মালিকানাধীন বস্তু অযোগ্য ব্যক্তিকে অর্পণ করার নামান্তর। ইতিহাস পুনরাবৃত্তি হয় আদপান্তর সহ। তবে সিরিয়ার ক্রুসেড নেতারা তাতারি সম্রাটের আহ্বানে ঐক্যমত্য হতে পারছিল না। তবে আন্তাকিয়ার নেতা বহুমন্দ ছিলেন ব্যতিক্রম। সে বিষয়টিকে উত্তম মনে করে কার্যত তাতারিদের সঙ্গে মিলিত হয়। সিরিয়ার অন্যান্য নেতাদের মিলিত না হওয়ার কারণ কি ছিল? 1. তারা জানতো তাতারিরা প্রতিশ্রুতি রক্ষা করে না। তারা তাদের মূল্য ছাড়াই বিক্রি করে দেবে, অথবা যে কোনো কিছুর বিনিময়ে তারা তাদের জবাই করে দেবে, কিংবা বিনিময় ছাড়াই জবাই করবে। 2. দ্বিতীয়ত, তারা ইসলামী বিশ্বের মধ্যভাগে বসবাস করে। তারা নিজেদের ব্যাপারে মুসলমানদের যেমন ভয় পায়, তাতারিদেরও তেমন ভয় পায়। এমনকি তাতারিদের তারা মুসলমানদের চেয়েও বেশি ভয় পেত। এ কারণেই তারা প্রকাশ্যে তাতারিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার দুঃসাহস দেখায়নি, যদিও স্পষ্টতা প্রত্যাখ্যানও করেনি। এক্ষেত্রে তারা রাজনৈতিক কপটতার আশ্রয় নেয়। সাক্ষাতে মুস্কি হাসির আড়ালে তাতারি শক্তি ও মুসলিম শক্তি, এই দুই শক্তির কোনো একটি বিজয়ের অপেক্ষায় দিনাতিপাত করছিল। তখন তারা বিজয়ী দলের দিকে সফল বলে অগ্রসর হবে, করমর্দন করবে, শুভেচ্ছা ও সংবর্ধনা জানাবে, আর এই বলে উজরখাই করবে। যদি পরিবেশ পরিস্থিতি প্রতিকূল না হতো, তবে তারা তাদের সঙ্গেই থাকত। কেউ কেউ বলেন এই কর্মপদ্ধতির নামই হলো রাজনীতি। 4. মানকু খান সিরিয়া ও ইরাকের খ্রিস্টানদের সঙ্গে কতিপয় বিষয়ে সন্ধি চুক্তি করার চেষ্টা করে। এই সকল খ্রিস্টান রাজা, বাদশাহ বা আমির ওমারা ছিলেন না। তারা ছিলেন সেই সকল খ্রিস্টান যারা সিরিয়ার মুসলিম সাম্রাজ্যের তত্ত্বাবধানে কিংবা ইরাকে আব্বাসী খেলাফতের অধীনে বসবাস করত। এটা স্বভাবতই প্রচলিত কিংবা প্রকাশ্যে কোনো জোট বা একাত্মতা ছিল না। এটা ছিল কতিপয় খ্রিস্টান পাদ্রীর সঙ্গে পরোক্ষ সন্ধি চুক্তি। এর উদ্দেশ্য ছিল সহজে এসব দেশে অনুপ্রবেশ করা ও তাতারিদের খবরাখবর আদান প্রদান করা। কার্যত মানকু খান সে সকল খ্রিস্টানদের কাছে পৌঁছতে সফল হয়। বাগদাদে খ্রিস্টান প্রধান ছিল মাকিকা। তাতারিদের বাগদাদ প্রবেশের ক্ষেত্রে সে বিরাট ভূমিকা রাখে। 5.
মানকু খান খ্রিস্টান সাম্রাজ্য জুজিয়ার সঙ্গেও সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। যদিও জুজিয়া সাম্রাজ্যের সঙ্গে তাতারিদের রয়েছে এক কালো ইতিহাস, তবে মুসলমানদের সঙ্গে জুজিয়া সাম্রাজ্যের ইতিহাসও কম কালো নয়। তাই জুজিয়ার খ্রিস্টানরা তাদের নতুন শত্রু তাতারিদের প্রবীণ শত্রু মুসলমানদের বিপক্ষে সহযোগিতা প্রদান করে। এর দুটি কারণ ছিল। এক, তৎকালে তাতারিরা ছিল বিশ্বের পরাশক্তি, তারা জয়লাভ করবে এটাই ছিল স্বাভাবিক। দুই, খ্রিস্টান ও মুসলমানদের যুদ্ধ হলো আকিদাগত চিরন্তন যুদ্ধ। যেমনটি আমরা আলোচনা করেছি, উভয় পক্ষেই ঘৃণাবোধ ছিল বদ্ধমূল, আর এই ঘৃণাবোধ তখনই দূর হওয়া সম্ভব যখন আকিদাগত বিরোধ দূর হবে, আর তা কোনোদিনই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ক্রমাগত তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে, এমনকি পারলে তারা তোমাদের দিন থেকে ফেরাতে চেষ্টা করবে। পক্ষান্তরে তাতারিদের সঙ্গে খ্রিস্টানদের যুদ্ধ হলো স্বার্থের যুদ্ধ। স্বার্থে ব্যাঘাত ঘটলে যুদ্ধ আরম্ভ হয়, আর স্বার্থ নিষ্কলুষ থাকলে সৌম্য ভ্রাতৃত্ব টিকে থাকে। তৎকালে খ্রিস্টান জুজিয়া সাম্রাজ্যের সঙ্গে মূর্তি পূজারী তাতারিদের স্বার্থগত মিল থাকায় তারা এক পথের পথযাত্রী হয়েছিল, এটাকে রাজনীতি বলা হয়। 6, এসব সংলাপ সন্ধি চুক্তি ও প্রতিশ্রুতি ছিল একদিকে, আর অপরদিকে সেসব সংলাপ ও সন্ধি চুক্তি চলছিল কেবল সেগুলোর গুরুত্বের কারণে নয়, বরং সেগুলো বড়ই অদ্ভুত ও কদর্যপূর্ণ হওয়ার কারণে সেগুলো এখন উল্লেখ করব। মুসলিম সাম্রাজ্যের উপর আক্রমণ ও আঘাত হালকা ও লঘুকরণের উদ্দেশ্যে এসব সংলাপ কতিপয় মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে সংগঠিত হয়েছিল। সম্রাট মানকু খান নিজে এসব সংলাপ বাস্তবায়ন করেননি, কারণ তিনি এসব মুসলিম আমিরদের তুচ্ছ তাচ্ছল্যের দৃষ্টিতে দেখতেন, কারণ এদের প্রত্যেকের সাম্রাজ্য ছিল মাত্র কয়েক কিলোমিটার। এইটুকু সাম্রাজ্য নিয়েই তারা নিজেদের আমির নামকরণ করেছিল, এমনকি বহু বিখ্যাত উপাধিতে তারা ভূষিত হতো, যেমন মুজাম, আশরাফ, আজিম, সাইদ ইত্যাদি। সম্রাট মানকু খান এসব সংলাপ বাস্তবায়নের জন্য সহোদর হালাকু খানকে দায়িত্ব প্রদান করে, ফলে দুর্বল মুসলিম নেতৃবৃন্দ শক্তিশালী তাতারি বাহিনীর দিকে অগ্রসর হয়। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তাদের অন্তরে বেদি আছে, তুমি তাদের দেখতে পাচ্ছ যে তারা অতি দ্রুত তাদের মধ্যে ঢুকে পড়ছে। তারা বলছে, আমাদের আশঙ্কা হয় আমরা কোনো মুসিবতের পাকে পড়ে যাব, কিন্তু এটা দূরে নয় যে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন অথবা নিজের পক্ষ থেকে অন্য কিছু ঘটাবেন। ফলে তখন তারা নিজেদের অন্তরে যা গোপন রেখেছিল তজন্য অনুতপ্ত হবে। মসুলের নেতা এবং বদরুদ্দিন লুলু সেলজুকদের দুই নেতা কেকাবাস সানি ও কালাজ আরসালান রাবে হালাকু খানের কাছে সন্ধি চুক্তির জন্য আসে। সেলজুকের দুই নেতা উত্তর ইরাকের একটি স্পর্শকাতর স্থানে, বর্তমান তুরস্কে অবস্থান করতেন। তাদের সন্ধি চুক্তির ফলে উত্তর থেকে ইরাক অবরুদ্ধ হয়। কেকাবাস সানির তাতারি নেতাদের তোষামোদ করার পদ্ধতি ছিল বড়ই লজ্জাজনক ও লাঞ্ছনাকর। আলেপ্পো ও দামেস্কের আমির নাসের ইউসুফ ও নাসের সালাউদ্দিন আইয়ুবের মিত্র হওয়া সত্ত্বেও তাতারিদের আনুগত্য প্রদর্শন করেন, অথচ কেবল মিত্রই নয়, বরং নাম ও উপাধিতেও তিনি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। তবে রূহ ও প্রাণ, আখলাক ও চরিত্রের দিক থেকে সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে তার কোনো মিল ছিল না। এমনকি তিনি এতটা নীচ ছিলেন যে নিজ সন্তান আজিজকে কেবল হালাকু খানের আনুগত্য প্রদর্শনের জন্যই পাঠাননি, বরং হালাকু খানের একজন আমির হিসেবে কাজ করার জন্য পাঠিয়েছিলেন। অনুরূপ হিমাসের আমির আশরাফ আইয়ুবী তাতারি নেতাদের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আসেন। এ সমস্ত সন্ধি চুক্তি ও ঐক্যজোট ছিল খুবই ভয়াবহ। সন্ধি চুক্তির বিষয়াদি নিকৃষ্ট হেয়পূর্ণ হওয়া ছাড়াও এসব সন্ধির কারণে তাতারিদের শক্তি বৃদ্ধি পেয়েছিল। তারা ইরাককে চতুর্দিক থেকে অবরোধ করতে শুরু করেছিল এবং মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ সংবাদ সম্পর্কে অবগত হওয়ার পথ তাদের সামনে উন্মুক্ত হয়েছিল। এছাড়াও দল, উপদল, গোত্র, উপগোত্র সমূহ এসব সন্ধির কারণে চরম অবক্ষয় ও অধপতনের শিকার হয়েছিল, কারণ তারা আমির উমরাদের লাঞ্ছনাকর পরিস্থিতি দেখে মনোবল হারাতে বসেছিল, সংকল্পচ্যুত হয়েছিল, নেতা নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। এ কারণে তাতারিদের মুখোমুখি দাঁড়াবার কোনো শক্তি তাদের ছিল না। 7,
হালাকু খান রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় আব্বাসী সাম্রাজ্যের দ্বিতীয় প্রতাপশালী মন্ত্রী মুয়াইদ উদ্দিন আলকামি সাবির কাছে পৌঁছেছিল। মুয়াইদ উদ্দিন ছিলেন একজন ফেতনাবাজ, নিকৃষ্ট রাফেজি। সে কঠোর শিয়া ছিল, সুন্নত ও আহলে সুন্নতকে খুব ঘৃণা করত। অতি আশ্চর্যের বিষয় হলো, আকীদাগত চরম অধঃপতন সত্ত্বেও সে এই গর্বিত আসনে অধিষ্ঠিত হয়েছিল। সুন্নি সাম্রাজ্য আমলে সে খলিফা নাম ধারণ করেছিল। নিঃসন্দেহে এটি খলিফা মুতাসিম বিল্লাহর অদূরদর্শিতা ও স্থূল চিন্তার ফল, যিনি এই ফেতনাবাজ উজিরকে এই গুরুত্বপূর্ণ পদ প্রদান করেছেন। এই মন্ত্রীকে হাদিসের ভাষায় দুষ্ট বন্ধু বলা হয়। আর বিবেকবানদের কাছে একথায় অস্পষ্ট নয় যে দেশ ও দেশবাসীর বিপর্যয়ে দুষ্ট বন্ধুর চক্রান্ত কতটা নিকৃষ্ট হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক খলিফার দুজন বন্ধু থাকে। একজন তাকে সৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজের প্রতি উৎসাহিত করে। আরেক বন্ধু তাকে অসৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের প্রতি তাকে প্ররোচিত করে। সেই খলিফা নিরাপদে থাকে, আল্লাহ তাআলা যাকে নিরাপদ রাখেন। আরও নিকৃষ্ট হলো ১-২ মাস নয়, ১-২ বছর নয়, মুয়াইদ উদ্দিন পূর্ণ ৬৪২ হিজরি থেকে ৬৫৬ হিজরি তথা বাগদাদ অধঃপতন পর্যন্ত ক্ষমতাসীন ছিল। এই ১৪ বছরও যখন খলিফা তার চক্রান্ত বুঝতে পারেননি, তখন খলিফার আকল বিবেক অবশ্যই প্রশ্নবিদ্ধ। হালাকু খান মুয়াইদ উদ্দিনের ফিতনা ফাসাদ ও সুন্নতের প্রতি ঘৃণাবোধের ফায়দা উঠাতে তার সঙ্গে মিলিত হন এবং তাতারি বাহিনী বাগদাদে অনুপ্রবেশের ব্যাপারে শৈথিল্য প্রদর্শন বিষয়ে তার সঙ্গে একমত হন। খেলাফত পতনের পর বাগদাদ নগরী পরিচালনার জন্য বিচারালয়ে তার ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে মুয়াইদ উদ্দিন তাকে অসাধু পরামর্শ এবং খলিফা মুতাসিম বিল্লাহর কাছে মুসলিম উম্মাহর জন্য ক্ষতিকর আবেদন নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা প্রদান করে। এ উদ্দেশ্য সাধনে মন্ত্রী কোনরূপ অবহেলা করেনি। খেলাফত পতন ও তৎকালে বাগদাদের সংগঠিত সকল দুর্ঘটনার পেছনে এই অসাধু মন্ত্রী অনস্বীকার্যর হাত ছিল। মানকু খান ও হালাকু খানের কূটনৈতিক প্রচেষ্টার আলোকে এ কথা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে এই ভয়ঙ্কর আক্রমণের প্রস্তুতি গ্রহণে তারা সামান্যতম অবহেলা করেনি এবং এমন ভয়ঙ্কর পদক্ষেপ পৃথিবীর ইতিহাসে আর একবারও ঘটেনি। তা হলো আব্বাসী খেলাফতের পতন ঘটানো। তাতারিদের কূটনৈতিক প্রচেষ্টার সারমর্ম হলো, তাতারিরা আর্মেনিয়া, জর্জিয়া ও আন্তাকিয়ার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রাপ্ত হয়েছে। তারা সিরিয়ার বহু সংখ্যক ক্রুশের নেতাকে নিরপেক্ষ করে রেখেছিল। সিরিয়া ও ইরাকের খ্রিস্টানদের সঙ্গে গোপন সমঝোতা স্থাপন করেছিল। অনুরূপ কতিপয় মুসলিম নেতৃবর্গ ও উজির মুয়াইদ উদ্দিন আলকামির সঙ্গে সন্ধি স্থাপন করেছিল। অবলীলায় বলা যায় যে এ সকল কূটনৈতিক প্রচেষ্টা তাতারিদের সফলতার নেপথ্যে বড় ভূমিকা রেখেছিল। উল্লেখ্য, এহেন দুর্যোগপূর্ণ ভয়াবহ পরিস্থিতিতে ২-৪ জন ব্যতীত সাধারণ মুসলমানরা দূর থেকে এ অবস্থা পর্যবেক্ষণ করছিল, যেন এটি ছিল তাদের কাছে অতি সাধারণ ঘটনা, অথবা তারা কোনো অপ্রতিরোধ্য গুপ্ত ঘাতকের সন্ধান পেয়ে গাপটি মেরে বসেছিল, যার বিপক্ষে দাঁড়াবার ক্ষমতা তাদের নেই। তৃতীয় পদক্ষেপ, মুসলমানদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইসলামী খেলাফতের পতন ঘটাতে সড়ক প্রস্তুতি, প্রচারাভিযানের সরঞ্জামাদি সরবরাহ ও তাতারিদের কূটনৈতিক প্রচেষ্টার বাস্তবায়ন ছাড়াও হালাকু খান একটি ভয়াবহ যুদ্ধের আশ্রয় নেয়। তা হলো মুসলমানদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য হালাকু খানের সম্মুখে বহু পথ উন্মুক্ত ছিল। উদাহরণস্বরূপ, ইরাকের পার্শ্ববর্তী অঞ্চলসমূহে কিছু সন্ত্রাসী প্রচারণা চালানো। এর একমাত্র উদ্দেশ্য ছিল চেঙ্গিস খান ও উকিতায়ের যুগের তাতারি হামলার ভয়াবহতা স্মরণ করিয়ে দেওয়া এবং আতঙ্ক সৃষ্টি করা। কারণ তাতারিদের প্রথম আক্রমণ, যা চেঙ্গিস খানের যুগে সংগঠিত হয়েছিল, ৩০ ঊর্ধ্ব বছর পূর্বে সংগঠিত হয়েছিল। তাই হালাকু খানের যুগের বহু মুসলমান তাতারিদের সেই ভয়াবহতা ও নিষ্ঠুরতা পর্যবেক্ষণ করেনি। তারা সেসব ঘটনা তাদের বাপ-দাদাদের মুখে কল্পকাহিনীর মতো শুনেছে মাত্র। শ্রবণকারী তো প্রত্যক্ষদর্শীর মতো নয়। আর জ্বালাও পোড়াও
ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি ও কিতাই এর যুগে সংঘটিত তাতারিদের দ্বিতীয় আক্রমণের মূল লক্ষ্য ছিল না। কারণ এ যুগে তাতারিরা কেবল রাশিয়া ও পূর্ব ইউরোপ অভিমুখে ব্যস্ত ছিল। ফলে এই দ্বিতীয় আক্রমণে মুসলমানরা ততটা প্রভাবিত হয়নি। এই কারণে হালাকু খান কতিপয় ধ্বংসাত্মক ও সন্ত্রাসবাদী সামরিক কার্যকলাপ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে মুসলমানরা জানতে পারে যে আজও তাতারিরা দুর্বার, অপ্রতিরোধ্য, ক্ষমতাশালী ও দাপুটে। উদাহরণস্বরূপ ৬৫০ হিজরিতে তাতারি বাহিনী আলজেরিয়া ও উত্তর ইরাকে অবস্থিত সারুজ ও সানজার অঞ্চলে আক্রমণ করে, ব্যাপক হত্যাযজ্ঞ, লুটতরাজ চালায় ও অঞ্চলবাসীকে গ্রেফতার করে। এক বাণিজ্যিক কাফেলার ৬ লক্ষ স্বর্ণমুদ্রারও বেশি অর্থ আত্মসাৎ করে। নিঃসন্দেহে এটি আব্বাসী খেলাফতের জন্য ছিল বড় ক্ষতি এবং তাতারি বাহিনীর জন্য যুদ্ধের প্রস্তুতি। উপরন্তু এই সকল আক্রমণের ফলে তাতারিদের কাছে ইরাকের পথঘাট তথা ভৌগোলিক অবস্থান সুস্পষ্ট ফুটে উঠেছিল। এসব কিছুর উদ্দেশ্য ছিল মুসলমানদের অন্তরে ভীতি সঞ্চার করা। সুতরাং বলা যায় এসব কোনো সাধারণ যুদ্ধ ছিল না, বরং এসব ছিল অস্তিত্বের যুদ্ধ। ফলে মুসলমানদের চেয়ে তাতারিদের শক্তি বহুকাংশে বৃদ্ধি পেয়েছিল। সবাই একটি আশু মহাযুদ্ধের অপেক্ষা করছিল। ইতিহাসে এমন যুদ্ধের পুনরাবৃত্তি ঘটতেই থাকে। ২. অশুভ মিডিয়া যুদ্ধ। তাতারিদের কতিপয় অনুসারী মুসলিম দেশসমূহে তাতারিদের অস্বাভাবিক শক্তি, সামর্থ্য ও অলৌকিক দক্ষতার কথা প্রচার করত। মুসলমান ও তাতারিদের শক্তির মাঝে পার্থক্য তুলে ধরত। সেই যুগে তাদের এই প্রচারণা কৌশল মিডিয়ার কাজ দেয়। মূলত তৎকালে প্রচারণার মাধ্যম ছিল কবি, সাহিত্যিক ও ইতিহাসবিদগণ। তৎকালীন কবি, সাহিত্যিক ও ঐতিহাসিকদের লিখনী ও রচনায় তাতারি আক্রমণে মুসলিম নিধনের ঘটনা বিবৃত হয়। যেমন তাতারিদের কাছে গোটা বিশ্বের খবরাখবর পৌঁছত, কিন্তু তাদের সব খবর বিশ্ববাসীর কাছে পৌঁছত না। তাতারিরা নিজেদের অভিপ্রায় গোপন রাখত। কোথাও আক্রমণ করতে হলে একযোগে আক্রমণ করত। ফলে শহরবাসীর অজ্ঞাতসারে তারা শহরে প্রবেশ করত। তাতারি মহিলারা পুরুষের মতো লড়াই করত। ফলে মুসলিম পুরুষরা তাতারি মহিলাদের পর্যন্ত ভয় করত। তাতারিদের ঘোড়াগুলো খুর দ্বারা মাটি খুঁড়ে গাছের শেকড় ভক্ষণ করত। সেগুলো বার্লি করার দরকার হতো না। তাতারিদের আসবাবপত্র, খাদ্যদ্রব্য ও খবরাদি সরবরাহ করার জন্য প্রয়োজন পড়ত না, কারণ তারা মেষ, ঘোড়া, গবাদি পশু সঙ্গে নিয়ে ভ্রমণ করত। তাতারিরা সকল প্রকার গোশত ভক্ষণ করত। তারা মানুষ ভক্ষণ করত। নিঃসন্দেহে এই জাতীয় লেখালেখি সাধারণ মানুষের মাঝে ভীতি বিস্তার করত। এমনকি কখনো কখনো তা বিশেষ ব্যক্তিবর্গের মাঝেও প্রভাব সৃষ্টি করত। এটি জাতির নিজ হাতে অর্জিত বিপদ। এমন বিপদ কেউ কোনোদিন ডেকে আনেনি। ৩. বিশ্বের রাজা, বাদশাহ ও মুসলিম আমির ওমারাদের নিকট সতর্কবাণী সম্বলিত চিঠিপত্র প্রেরণ। সে সকল আমির ওমারাদের নির্বুদ্ধিতার পরিচায়ক হলো তারা সে সকল চিঠিপত্র সাধারণ মানুষের মাঝে প্রকাশ করত। ফলে জনসাধারণের মাঝে তাতারি ত্রাস ছড়িয়ে পড়ত। আর তাতারিরা এভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল যে তারা মুনাফিক মুসলিম সাহিত্যিকের মাধ্যমে এসব চিঠিপত্র লিখাত। তারা সে যুগের উপযুক্ত ভাষাশৈলীর মাধ্যমে চিঠিগুলো লিখত, যা সহজে মুসলমানদের বোধগম্য হতো। নিঃসন্দেহে এই পদ্ধতিটি অধিক ক্রিয়াশীল ছিল ভাষান্তর পদ্ধতি অবলম্বনের চেয়ে। যেমন তাতারিরা তাদের চিঠিতে এ কথা বোঝাবার চেষ্টা করেছে যে তারা মুসলমান, কাফের নয়। তারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাদের পূর্বপুরুষগণ মুসলমান এবং তারা মুসলিম বিশ্বের অত্যাচারী জালেম শাসকদের ধ্বংসের জন্য আগমন করেছে। তারা কেবল ইরাক স্বাধীনতার জন্যই এসেছে। তাতারিদের অত্যাচার ও অবিচারের কথা সুপ্রসিদ্ধ হওয়া সত্ত্বেও এসব কথাবার্তা দুর্বল, রোগাক্রান্ত, বিতরীদের অধিকারীদের মাঝে প্রভাব সৃষ্টি করত। ফলে তারা মুসলিম বিশ্বের উপর তাতারি আক্রমণকে সহজে মেনে নিত এবং তাদের স্বাধীনতাকামী বিজয়ীদের সংবর্ধনা প্রদান করত। তাতারিদের এইসব চিঠিপত্র সুস্পষ্ট বাস্তবতা বিরোধী ছিল, কিন্তু যে ব্যক্তি আত্মিক অধঃপতনে নিমজ্জিত তার হাতে এসব চিঠি পড়লে সে যার পরনাই প্রভাবিত হতো। সেসব চিঠিপত্রের মধ্য হতে হালাকু খান কর্তৃক জৈনক মুসলিম নেতার নিকট প্রেরিত একটি চিঠি নিম্নে উল্লেখ করছি। হালাকু খান লিখেছে, আমরা আল্লাহর সৈন্য। যে জুলুম ও অত্যাচার করে
সীমালঙ্ঘন ও ঔদ্ধত্য প্রদর্শন করে এবং আল্লাহর নির্দেশ মতো ক্ষমতা পরিচালনা করে না, তার সঙ্গে আমরা যুদ্ধ করি। আমরা বহু দেশ ও জনপদ ধ্বংস করেছি, বহু মানুষ হত্যা করেছি, অসংখ্য নারী শিশু গ্রেফতার করেছি। সুতরাং হে জীবিতরা, তোমরা পূর্ববর্তীদের পথে ধাবিত হতে যাচ্ছ। হে উদাসীনরা, তোমাদেরও সেই পথে ধাবিত করা হবে। আমাদের মূল লক্ষ্য শান্তি প্রদান। রাজত্ব আমাদের উদ্দেশ্য নয়, অত্যাচার অবিচার আমাদের গন্তব্য নয়। তাতারি সাম্রাজ্যে আমাদের ন্যায় শাসন সুপ্রসিদ্ধ। আমাদের তলোয়ার থেকে বেঁচে কোথায় পালাবে? আমরা বহু দেশ বিধ্বস্ত করেছি, সন্তানদের ছিনিয়ে নিয়েছি, ধ্বংস করেছি জনপদবাসী, তাদের আস্বাদন করেছি নির্মম আযাব, তাদের বড়দের ছোট করেছি, রাজাকে প্রজা বানিয়েছি। তোমরা ভাবছ আমাদের হাত থেকে রক্ষা পাবে? শীঘ্রই জানবে যে কোন পথে তোমরা অগ্রসর হচ্ছ। অনুগত ব্যক্তি মুক্তি পাবে। এ কথা নিশ্চিত যে এ জাতীয় চিঠি কোনো ভীত লোক পাঠ করলে সে যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, আর এটাই ছিল এ জাতীয় চিঠি প্রেরণের মূল লক্ষ্য। 4. মুসলমানদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ সৃষ্টির আরেকটি উপায় ছিল তাতার, জুজিয়া, আর্মেনিয়া ও অন্যান্য দেশসমূহের মধ্যবর্তী সংগঠিত গোপন চুক্তিপত্রগুলো প্রকাশ করা এবং ইউরোপের ক্রোশের নেতৃবর্গ কর্তৃক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করা। এসব চুক্তিনামা প্রকাশ করার পর মুসলমানরা কথা মনে প্রাণে বিশ্বাস করেছিল যে তাতারিরা বিশ্ববাসীকে ধ্বংস করে ফেলবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি কারো নেই। অথচ মুসলমানদের স্বর্ণোজ্জ্বল ইতিহাস কথা সাক্ষ্য প্রদান করে যে তাতারিদের বিরুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। আফসোস, মুসলমানরা নিজেদের ইতিহাস ভুলে গিয়েছিল। শত্রুপক্ষও তাদের দোসরদের ভয়ে তারা ভীতবহবল হয়েছিল। 5. মুসলমানদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ সৃষ্টির আরেকটি পথ ছিল কতিপয় মুসলিম নেতৃবর্গের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস, যা আমরা তাতারিদের কূটনৈতিক প্রচেষ্টা আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছি। এ কথা সুস্পষ্ট যে যখন কোনো মুসলিম জনপদ তাদের নেতাকে তাতারিদের পক্ষাবলম্বন করতে দেখবে সে তার রাজ্য রক্ষার স্বার্থে নিরাপদ পথ অবলম্বন করছে, সে তাতারিদের সঙ্গে চুক্তি আবদ্ধ হচ্ছে, তাদের সহযোগিতা প্রদান করছে। স্বাভাবিকভাবেই তখন তারা মনোবল হারিয়ে ফেলবে, দেশ রক্ষার সাহসিকতা ও উদ্যম হারিয়ে ফেলবে। এ সকল উপায় ও আরও কতিপয় পদ্ধতি অবলম্বন করে তাতারিরা মুসলমানদের অন্তরে তাতারি ত্রাস সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এভাবেই অপরাজয় তাতারি শক্তি মুসলিম ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।